90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দিই? যে যখনই কোথাও কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা দেখবেন, শ্রমিকরা রাস্তায় বের হয়েছে, তাহলে ডেফিনেটলি ওখানে কেউ না কেউ পিছনে ইন্ধনদাতা অবশ্যই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন এরকম ঘটনা এর মধ্যেও ঘটছে, আশুলিয়াতেও ঘটছে, যে একটা টেলিফোন আসছে, টেলিফোন আসার সাথে সাথেই কাজ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা ওখান থেকে কাজ বন্ধ করে দিয়ে নেমে আসছে। তাহলে ওই ফোনটা কারা করে? এটা গোয়েন্দা সংস্থা সেগুলি কিন্তু বের করেছে। আমাদের হিসাবে প্রায় সারা দেশে 7 কোটির মতো শ্রমিক আছে, যেটা হিসাব আমাদের শ্রম অধিদপ্তর যেটা হিসাব দেয়। তো সেই 7 কোটি লোকের তো বাকি তো কারো দাবি আমরা দেখছি না কোনো সেক্টরের। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্টস সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা এখনও রাজপথে দেখি নাই। তারাও তো বাংলাদেশেরই মানুষ। আমি কি আমার বাসার কাজের মেয়েটাকে 12,500 টাকা বেতন দেই? আপনাকে বুঝতে হবে 12,500 টাকা আমাদের সেক্টরে কে পায়? যে একদম নতুন, সে যার কোনো অভিজ্ঞতা নাই, সেই রংপুর থেকে এসে আমার ফ্যাক্টরিতে ঢুকছে হেল্পার হিসেবে, জাস্ট ওই কাপড়টা ইয়ের কাছে আগাই দিবে, সুতাটা কেটে দিবে, কাপড়টা ভাঁজ করে দিবে, এই হলো তাদের কাজ। তো এই কাজের জন্য 12,500 টাকা যদি পেতে পারে, তাহলে বাসায় একজন কাজের বুয়া বা শ্রমিক যে পরিমাণ পরিশ্রম সারাদিন করে, তারে কি আমি সেই তুলনায় 12,500 টাকা দিই? আমি তো তা দেই না। তাহলে তাদের কি 12,500 টাকা বা 25,000 টাকার প্রয়োজন নাই? শুধু কি গার্মেন্টস সেক্টরের শ্রমিকেরই 25,000 টাকা বেতনের প্রয়োজন? এটা আমাদের কাছে আমরাও হ্যাঁ, তারপরেও আমরা দিতে প্রস্তুত থাকব যদি আমার সামর্থ্য থাকে। বিবেচনা আসেন, আপনারা বসেন। যারা আজকে যারা কথা বলেন যে শ্রমিকদের লিভিং ওয়েজ নিয়ে কথা বলেন, ন্যায্য মজুরি নিয়ে কথা বলেন, তারা কি কখনো বলেন যে বায়ার এবং বায়ার্স ফোরাম বা ব্র্যান্ড যে আমাদেরকে আনইথিক্যাল প্রাইস দিচ্ছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে, ইথিক্যাল প্রাইস দিচ্ছে না, ফেয়ার প্রাইস দিচ্ছে না, এটা নিয়ে কি কেউ কথা বলেন? সেটা তো আমরা শুনি না। ইউরোপিয়ান ইউনিয়ন, আমি এর আগে আপনাদের এখানে বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন ডিউ ডিলিজেন্স ল নিয়ে আসছে, সাপ্লাই চেইনে ডিউ ডিলিজেন্স ল মানতে হবে, আমরা সেটা মানতে প্রস্তুত। আমি বলেছিলাম ইউরোপিয়ান অ্যাম্বাসেডারকে যে তোমার ডিউ ডিলিজেন্স ল কখনোই ইমপ্লিমেন্ট হবে না সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত তুমি ওই পাশাপাশি তোমার ব্র্যান্ড বায়ার আমাকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইস দিচ্ছে কিনা মনিটরিং না করবা, ততক্ষণ পর্যন্ত ওইটা ইমপ্লিমেন্ট হবে না। কারণ আমি খালি দিয়ে যাব আর আমাকে খালি কমানো হবে, সেটা একতরফাভাবে কখনো হয় না। রিসেন্টলি আমি একটা পত্রিকার জন্ম থেকে এই পর্যন্ত আমি এটার গ্রাহক এবং পাঠক। আমি খুব সবসময় এই পত্রিকাটা পড়ি। সেই পত্রিকায় একদিন হঠাৎ প্রথম পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দেখলাম, পোশাক শিল্পের মালিকরা বদলাবেন কবে? তো আমার একটা বিনীত অনুরোধ, যারা এই ধরনের কথা বলেন তাদেরকে 2টা কাজ করার জন্য অনুরোধ করবো। একটা হলো আপনারা হয় আসেন আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে, আপনারা কোনো একটা ভূমিকা আসেন, এসে আমাদের কিছু শিখার ব্যবস্থা করে দেন। কারণ আমি তো 40 বছর প্রায় এই সেক্টরে, 37 বছর আমার। তো 37 বছরে যখন আমরা এখনও শিখতে পারি নাই, তাইলে আমার শিক্ষকের অভাব আছে। তো আমি আপনাদেরকে সেই শিক্ষকের ভূমিকা আসার জন্য অনুরোধ করবো 1 নাম্বার, অথবা আপনাদেরকে বলবো যে আপনারা একটা ফ্যাক্টরি, আদর্শ ফ্যাক্টরি, এরকম গার্মেন্টস শিল্পের একটা ফ্যাক্টরি তৈরি করে আপনারা পরিচালনা করে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেন যে এইভাবে এটাকে মেনটেন করা লাগে, এইভাবে এটাকে মানতে হয়। দয়া করে আপনারা এই কথা বলার আগে আপনারা এই কাজটা একটু করেন, তাহলে আমরা শিখতে পারবো। বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার দিয়েছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন, এটা আমাদের এখানে উপস্থিত সবাই জানেন। সার্কুলারে বলেছেন যে পরপর 6টা কিস্তি আগে ছিল, যে যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে ঋণ খেলাপিতে হবে। এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে, এবং এটা আগামী মার্চ থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই ঋণ খেলাপি হবে। তো আগামী মার্চের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওই রাত যেদিন তার লাস্ট ডেট থাকবে কিস্তি পরিশোধের, ওই দিন রাত 12টার পরেই সে ঋণ খেলাপিতে পরিণত হয়ে যাবে। তো আমি যা দেখতেছি পরিস্থিতি, তাতে 90%-এর উপরে ঋণ খেলাপিতে পরিণত হবে। তাহলে এখানে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে, কেন
এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে। আমাদের মধ্যেও যে কিছু অসৎ বা খারাপ মালিক নেই তা আমরা বলবো না, কিছু আছে, বাট সেটা খুবই কম। ম্যাক্সিমাম মালিক আপনারা যদি দেখেন, আমি তো ফিল্ড লেভেলে থাকি, ম্যাক্সিমাম মালিকদের আর্তনাদটা আমি দেখি। ওই পত্রিকা, আমি যে পত্রিকার কথা উল্লেখ, ওখানে উনি লিখছেন আবারও, ওনারা যখন মালিকদের, গার্মেন্টস শিল্পের মালিকদের বিত্ত বৈভব দেখেন, তখন শ্রমিকরা তো এটা ঠিক থাকতে পারে না। হ্যাঁ, কিছু মালিক তো অবশ্যই আছেন যাদের বিত্ত বৈভব আছে। কারা? কত পার্সেন্ট? 5%, ম্যাক্সিমাম তাহলে 10%। বাকি যে 90% মালিক যে দিন আনতে দিন ফুরায় তাদের, সেটা কি ওনারা দেখেন? সেটা দেখার চোখ ওনাদের নাই, কারণ ওনারা এক চোখে শুধু ওই বিত্ত বৈভব যাদের, তাদেরটাই দেখেন। আমি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম, ওই জাতিসংঘ অধিবেশনে ছিলাম। সেখানে আমাকে 2-3 জন গার্মেন্টস মালিক আমাকে সঙ্গ দিয়েছেন 2-3 দিন। একজন গার্মেন্টস মালিক এই গত বছরও সে 600-র উপরে তার শ্রমিক ছিল, সেই শ্রমিককে বেতন দিত। ফ্যাক্টরিটা বাইং হাউসের এবং বায়ারের দুর্নীতির কারণে তার বন্ধ করতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখান থেকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে নিউ ইয়র্কে চলে যেতে। গিয়ে সে দেখলাম আমি একটা বাড়ির আন্ডারগ্রাউন্ডে যে ছোট্ট কিছু রুম থাকে, ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে, এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। এরকম বহু মালিক যারা আছে বিদেশে চলে গেছে এই গার্মেন্টস সেক্টরে, তারা ব্যর্থ হয়েছে, ব্যবসা করতে গিয়ে তারা ফেল করেছে। তাদেরকে কিন্তু আমরা কেউ চোখে দেখি না। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকি enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।